আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব কলকাতার শান্তিনিকেতনে। যারা আমার মতো এ ধরনের ট্যুরগুলো ভালোবাসেন, তারা অবশ্যই এই যাত্রাটা পছন্দ করবেন। তো ১ম এ আমরা নিউ মার্কেট থেকে হাওড়াগামী একটা ট্যাক্সি নিয়ে নিলাম। অবশ্যই হলুদ ট্যাক্সি। তো হাওড়া ব্রিজের উপর আমরা চলে আসার পর হাওড়া ব্রিজটা দেখতে কেমন তা একটু অল্প করে রেকর্ড করে নিলাম। হাওড়া ব্রিজের উপরের অংশটা দেখতে ঠিক এরকম স্টিলের অবকাঠামো। তো আমরা ১ম এ ভেবেছিলাম হাওড়া ব্রিজটা হয়তো একদম পুরোপুরি ঝুলন্ত ব্রিজ। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। খুবই সুন্দর টেকনিক্যালি ব্যাপারটাকে করা হয়েছে। তো যাই হোক আমরা দেখতে হাওড়া স্টেশন চলে আসলাম। একদম ভোর ৫ টায় আমরা রওনা দিয়েছিলাম যাতে করে আমরা একদম নির্দিষ্ট টাইমে হাওড়া স্টেশন আসতে পারি। কারণ আমরা বন্দে ভারত বুলেট ট্রেনের মাধ্যমে জলপাইগুড়িগামী যে বন্দে ভারত ট্রেন যায় সেই ট্রেনের মাধ্যমে আমরা শান্তিনিকেতন যাব। স্টেশনে কিন্তু অনেক মানুষের ভিড় কারণ জনজীবনের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা এসেছিলাম ৫টা ১৭ মধ্যেই এবং ট্রেন ছেড়ে দিয়েছিল ৫টা ৫৫ মিনিটের মধ্যেই। তো আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি। ৫:৩০টার মধ্যেই আমরা ট্রেনের স্টেশন বা ট্রেনের যে নির্দিষ্ট প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে এসে পৌঁছে গিয়েছিলাম। এসে আমরা একটা কফির দোকান খুঁজে কফিও খেয়েছিলাম। আমি সবসময় যেটা করি যে আমাকে তো চা কফি খেতেই হয় এবং খুঁজে খুব বাজে কিছু চা কফি খেয়ে নেই। তো এটার জন্য শাহিন আবার মাঝে মাইন্ডও করে। তো যাই হোক একটা বাজে কফি খেলাম। খেয়ে নিয়ে তারপরে আমরা নির্দিষ্ট কম্পার্টমেন্টে আমাদের যে কম্পার্টমেন্টটা ছিল সেখানে আমরা খুঁজে একদম নির্দিষ্ট টাইমের মধ্যেই উঠে গেলাম। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নতুন একটা ট্রেন। নিউ জলপাইগুড়ি পর্যন্ত এটা যাবে। এবং আমাদের যে নির্দিষ্ট সিট সেই সিটটা আমরা খুব সহজেই খুঁজে পেয়ে গেলাম এবং আমরা উঠে পড়লাম। খুব চমৎকার একটা জার্নি ছিল এটা আমাদের। ট্রেন ছেড়ে দিয়েছিল ৫টা ৫৫ মিনিটের মধ্যেই। মানে যে সময়ে ছাড়ার কথা ছিল ঠিক সেই সময়ের মধ্যেই ছেড়েছে। ১ মিনিট আগেও না, ১ মিনিট পরেও না। আর কলকাতা থেকে ছেড়ে আসার পর যখন গ্রামের দিকে যাওয়া শুরু করেছিল, আমাদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছিল যে এরকম গরমের সময় মানে আমরা কলকাতায় যে এরকম গরমটা পেয়েছিলাম, যেই গ্রামের দিকে যাওয়া শুরু করলো আমরা দেখতে পেলাম যে গ্রামের ওই দিকটাতে কি পরিমাণ কুয়াশাচ্ছন্ন হয়েছিল চারপাশ। মানে আমাদের কাছে খুব অবাক লাগলো যে কলকাতার এত গরম আর গ্রামের দিকটায় এই ভোরবেলা এত সুন্দর কুয়াশা। তার মানে শান্তিনিকেতনের জার্নিটা আমাদের কি পরিমাণ স্নিগ্ধ আর কি পরিমাণ শান্তির হতে পারে। আর এই কারণেই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেকটা টাইম শান্তিনিকেতনে কাটিয়েছেন এবং তার ওই শান্তিনিকেতনে গোড়াপত্তন করার পেছনের কারণ এটাই হয়তো যে ওই জায়গাটা এতটাই শান্তির জায়গা ছিল এবং আমাদের কাছেও আমাদের পুরোটা টাইম, পুরোটা জার্নি খুব ভালো লেগেছে। কলকাতায় যে গরমটা আমরা ফিল করেছি, ওইখানে তেমন কোনো গরমই আমাদের ফিল হয় নাই। তো যাই হোক, শাহিন আমাকে যে কারণে বকা দিয়েছিল যে, "তুমি তো ট্রেনে উঠে চা পাবাই।" আসলেই এখানে দেখলাম যে চা জলখাবার দিয়েছিল। তো ১ম এই আমাদেরকে এই যে চা দিল, বিস্কিট দিল। বেশ ভালো পরিমাণেই দিয়েছিল বিস্কিট, চা, চিনি সবই দিয়েছিল। তো এই ট্রেনে টয়লেটের ব্যবস্থাও কিন্তু বেশ ভালো। শাহিন আবার টয়লেট গিয়েছিল। সে টয়লেটের ব্যবস্থা বেশ ভালো দেখে সেটাও রেকর্ড করে নিয়ে আসছে। তো যাই হোক আমরা এই কিছুক্ষণ পরেই তে খাবারও পেয়ে গেলাম। তো এটা অবশ্য টিকিট যখন কাটা হয় তখনই সিলেক্ট করে দিতে হয় আপনি ভেজ খাবেন নাকি নন-ভেজ খাবেন। আপনার কি খাবারের দরকার আছে কি দরকার নাই, কি মিল খাবেন সেটা সিলেক্ট করে দিতে হয়। তো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম নন-ভেজ না ভেজ দিয়েছিলাম। তাই আমাদের খাবারটাও চলে আসছে নির্দিষ্ট সময়। এবং আমাদের খুব বেশি সময় লাগে নাই। আমরা ৭:৩০ নাগাদ বোলপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। বোলপুর স্টেশনে নামার পর আমরা একটা টোটোওয়ালার খোঁজ করছিলাম যাতে করে আমরা শান্তিনিকেতনে খুব সুন্দর মতো ভ্রমণটা করতে পারি। আমরা ভেবেছিলাম যে এত সকাল তো শান্তিনিকেতনে ঘুরতে চলে যাব না। স্টেশনে কিছুক্ষণ ওয়েট করি। পরে চিন্তা হলো স্টেশনে বসে থেকে কি করব? কারণ সকালবেলাও স্টেশনে কোনো জায়গা ফাঁকা নাই। তাই স্টেশন থেকে বের হওয়ার পরই দেখি একটা টোটোওয়ালা আমাদের পেছন ঘুরছে। তো ওর সঙ্গে একটা সেটেলমেন্টে আসলাম আমরা। ও আমাদেরকে অনেক জায়গায় ঘোরানোর কথা বলল। আমরা একটা সেটেলমেন্টে এসে ওর টোটোতে বসে পড়লাম। দুপুর পর্যন্ত আমরা ওর টোটো নিয়ে ঘুরে চলে আসলাম। ওগুলো স্টাফ করা না বাংলা ডিপার্টমেন্ট এইটা এই যে বাংলা টাকা
তো হ্যাঁ, ওর পাশে আছে আপনার চীনা ভবন, চাইনিজ ভাষায় ক্লাস। ও হ্যাঁ, চীনা ভবন, হিন্দি ভবন, স্টাফ স্টুডেন্ট ছাড়া সব এখানে। আজ এটা হলে হয় না, অনেক ক্লাস ফুল হয়ে যায়। হ্যাঁ, জানি দেখি না, একটা সেন্টার লাইব্রেরি। লাইব্রেরি আমাদের মতো রেজিস্টার বিল্ডিং। এখানে মর্নিং ক্লাস করাইতেন, এই যে বেদি আছে, বেদির মধ্যে টিচার বসতেন, ছেলেমেয়ের ছোট আসন নেয়, মাঠের মধ্যে পুরো মাঠের মধ্যে বসে পড়তো। হ্যাঁ। এই ছেলেমেয়ে নিয়ে 8 বছর 10 বছর হয়ে যায়, ভেতরে দেখুন আম্রকুঞ্জি মাঠ আছে। আচ্ছা, ছেলেগুলো দেখি হলদি রঙের ড্রেস পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যে ভিতরে। হ্যাঁ, ওইখানে ওদের ক্লাস হয়। 1 থেকে 10 অবধি গাছের নিচে নিচে ক্লাস। মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেখুন ডিপার্টমেন্ট ভাগ হয়ে যায়, কিন্তু একটা ডিপার্টমেন্ট নয়, 22 থেকে 23টা ডিপার্টমেন্টে যেমন 23 জায়গায়। এইটা দেখছেন, হ্যাঁ, এটা নাম হলো আপনার 3 পাহাড়। 3 পাহাড়। 3 পাহাড়, এই জন্য নাম আছে। রবি ঠাকুর যখন 11 বছর বয়স, আগে তো রবি ঠাকুর আছেন, ওনার বাবাই যেমন মৎস্য দেবেন্দ্র ঠাকুর, উনি কুপায় খাইয়ে হেঁটে দিয়ে যেত, তুমি বাস এদিকে ছিল না। জেনে নিলাম কখনো যদি রবি ঠাকুরের একটা কবিতা আছে, তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উপমায় আকাশে। বুঝছো, এটা হচ্ছে না, সামনে যাও, সামনে নেমেই করো, ভিডিও করে আসো। মাদিকে দেখছেন, জি, কাছে ঘরে দেখছেন না, হ্যাঁ, এটা অপসোনা মন্দির। জি, অপসোনা মন্দির, এই জন্য নাম আছে। ওনারা কিন্তু ব্রহ্মচার্য ছিলেন, ওনারা কোনো মূর্তির পুজো করতেন না। আচ্ছা, প্রত্যেকদিন রবি ঠাকুর আসতো, চারিদিকে দরজা জানলা খুলতেন, খুলে বসে সরাসরি ঈশ্বরকে ডাকতেন। তা শান্তিনিকেতনে 3670 বিঘের মধ্যে কোনো পুজো হয়নি। আচ্ছা, প্রথম বাড়ি হয়েছে। আর এদিকে লেখা আছে দেখুন, পুরনো প্রশ্নদান। এইখানে 20 বিঘে জায়গা নিয়ে মৎস্য দেবেন্দ্র ঠাকুর 5টা বাচ্চাকে নিয়ে লাউন্ড উনি ছাতিম গাছ আছে, ওখানে উনি ক্লাস 2 স্টার্টিং করাছে। সেই জন্য নাম আছে ছাতিম, একটা বছরে 2 বার খুলে ছাতিম গাছ। সমাধি দেখছেন, সমাধি এখানে বলে নাই, মনে করেন জোড়া থাকে, ওখানে যদি একটা ছাই এনে এখানে রেখে দিয়ে, এটা মানে ওনার সমাধি হচ্ছে। যারা জানে তারা বুঝতে পারলে বোঝা যাবে। এটা কি ইগলু হাউস নাকি? এদের করা আছে, নাম ফাম দেয়। এগুলো সব আটের জিনিস, মানে ক্লাস আছে, কলা বাবা যাকে বলা হয়। ডান দিকে বাড়িটা দেখছেন, হ্যাঁ, বাড়ির নাম হলো মালঞ্চ বাড়ি। এখানে রবি ঠাকুর ছোট মেয়ে থাকতেন, বিরাটে। ছোট মেয়ে থাকতো। এই যে মূর্তিটি দেখছেন, এটা আদিবাসীদের মূর্তি, যাকে বলা যায় আমরা।
আসো, ভিতরে ভিতরে ঢুকে যায় তো। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, শেষের দিকে আমরা দেখলাম সৃজনী পল্লীতে ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় বাড়িগুলো কেমন হয় তারই একটা ছোট ছোট ডেমো করে রাখা হয়েছে। তো ওইটাই দেখানো হলো। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। নেক্সট ব্লগে এই শান্তিনিকেতনে যে ২টা জায়গায় মেলা হয় সেই সম্বন্ধে দেখানো হবে। আল্লাহ হাফেজ, টাটা।